রাহু রাশি পরিবর্তন করছে 18ই মে 2025 কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এখানে 25শে নভেম্বর 2026 পর্যন্ত থাকবে। তো অনেক দিনের রাহু একটি রাশিতে অবস্থান করে প্রায় 18 মাস পর্যন্ত। তো রাহু যে মুহূর্তে রাশি পরিবর্তন করছে সেই মুহূর্তে কিন্তু থাকছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, এবং এই নক্ষত্রে 22শে নভেম্বর পর্যন্ত থাকবে। তারপরে আবার নক্ষত্র পরিবর্তন করবে, শতবিশা নক্ষত্রে ঢুকবে, যেটা হচ্ছে রাহুর নিজের নক্ষত্র। তো যাই হোক, আজকে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রকে নিয়েই আলোচনা করব, এবং মেন তিনটি গ্রহেরকে নিয়েই আজকে আবার তুলে ধরবো। সেটা হচ্ছে কি, রাহু, শনি এবং হচ্ছে দেবগুরু বৃহস্পতি। কেতুকে নিয়ে তুলে ধরবো না, কেতুকে নিয়ে তুলে ধরলে তাহলে কাল সর্পযোগেরও কথা আলোচনা করতে হবে। তো এটা পরবর্তী সময় আবার করব, কেতুরও পরিবর্তন নিয়ে বলবো। তো রাহুর এই যে পরিবর্তন, এই কুম্ভ রাশিতে অবস্থান, এই পরিবর্তন সিংহ রাশির উপর কি প্রভাব ফেলবে? কারণ সিংহ রাশির সপ্তমে অবস্থান করবে রাহু। তো এই সময়কালে কোন দিক থেকে লাভবান, আবার কোন দিক থেকে সাবধান, এবং কোন বিশেষ উপাচার করতে হবে এই সময়কালে? রাহু সপ্তম ঘরে অবস্থান করছে, রাহুর দৃষ্টি থাকবে রাশির উপর, এবং রাশির উপর আবার কেতুও থাকছে। তো কোন উপাচার করলে এই সময়কালে যথেষ্ট ভালো থাকবে সিংহ রাশি, সেই সম্পর্কেও তুলে ধরবো। তবে অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি, এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন, হয়তো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যারা জ্যোতিষী প্রেমী, জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, তাদেরকে আরও বিশেষভাবে বলবো, যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করবেন। আমাদের এই চ্যানেলে, এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলের নক্ষত্রকে নিয়ে বেশিরভাগ সময় আলোচনা করা হয়। আর এই ইউটিউবের দুনিয়ায়, ইউটিউবের এত ভিড়, আমার মতন বহু জ্যোতিষী আলোচনা করবে, হয়তো আমার কথা ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, কিন্তু এমন কোনো নক্ষত্রের আলোচনা হয়তো অদূর ভবিষ্যতে আমার এই চ্যানেলেই পেয়ে গেলেন। যার জন্য বিশেষভাবে অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এবং তার সাথে বলবো, এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত পুষ্টি ধরে আলোচনা নয়। আর এর আলোচনায় এটা আপনারা চন্দ্ররাশি কিংবা লগ্ন হিসাবে দেখতে পারেন, নাম রাশি অনুসারেও দেখতে পারেন। তো রাহুর পরিবর্তন হচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। তো রাহু একটি ছায়া গ্রহ, সবসময় ভ্রম তৈরি করবে, মোহ জিনিসটা নিয়ে আসে, বিভ্রান্তির মধ্যে ফেলে দেয়, আকস্মিকতা, মানে এই সমস্ত জিনিস কিন্তু তৈরি করে দেয়। রাহুকে কি বলা হয়? শনিবৎ রাহু, শনির সমান ফল দেয়। তো রাহু যেহেতু ছায়া গ্রহ, যেই ঘরে অবস্থান করবে সেই ঘরের অধিপতিকে বিশেষভাবে প্রভাবিত করে দেয়, এবং অধিপতির মতো নিজেও স্বরূপ নিয়ে নেয়, এবং যে নক্ষত্র অবস্থান করে সেই নক্ষত্রের অধিপতিকেও কিন্তু প্রভাবিত করে। তো রাহু অবস্থান করছে সপ্তম ঘর, যেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশিকে রাহু তো, মানে এইখানটাতে কুম্ভ রাশিতে অবস্থান মানে রাহুর অবস্থান খুবই ভালো অবস্থান, কিন্তু সেটা তো সপ্তম ঘর হয়ে গেল। এবং সপ্তম ঘরের এই যে অধিপতি, কুম্ভ রাশির অধিপতি শনি, শনি তো আবার অবস্থান করছে অষ্টম ঘরে, এবং যে রাশিতে অবস্থান করছে সেটা আবার হচ্ছে মীন রাশি। এবং শনি আবার এই মুহূর্তে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে অবস্থান করছে। তো মীন রাশিতে অবস্থান করছে, নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ। উত্তরা ভাদ্রপদ নিয়েও বিশেষ আলোচনা করেছিলাম, যেটা ম্যাথামেটিক্স, অঙ্ক, হিসাব, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা। তো এই নিয়েও বিশেষ আলোচনা করেছিলাম সিংহ রাশির ক্ষেত্রে, যে শনি তো সংঘর্ষ দিবে অষ্টম ঘরে বসে, সংঘর্ষ অবশ্যই থাকবে, কিন্তু সিংহ রাশিকে হিসাব মেনটেন করে চলতে হবে। হিসাব মেনটেন যে কোনো ক্ষেত্রে হিসাব মেনটেন করতে হবে, কাগজপত্রকে মেনটেন করে রাখতে হবে। এবং শনি থেকে দায়িত্ব, কর্তব্য, এই জিনিসগুলো বুঝায়, এবং শনি থেকে সেবা জিনিসটাকে বুঝায়। অতএব শনির এই পরিবর্তনেও, মানে যে জিনিসটা সেটা ভালো মতন করে তুলে ধরেছিলাম, যে কাগজপত্র মেনটেন করতে হবে। এবার দেবগুরু বৃহস্পতি, 15 তারিখ রাশি পরিবর্তন করলো, কর্মের ঘর থেকে লাভের ঘরে অবস্থান করছে। এখানটাতে অতিচারী ভূমিকায় থাকছে। অতিচারী নিয়েও একটা ভিডিও দিয়েছি এই সিংহ রাশির সম্পর্কে। তো দেবগুরু বৃহস্পতি যে নক্ষত্র অবস্থান করছে সেটা আবার হচ্ছে কি, মৃগশিরা নক্ষত্র। চন্দ্র এর অধিপতি হচ্ছে মঙ্গলদেব, এবং অধিপতি দেবতা হচ্ছে আবার চন্দ্রদেব, যেটা হচ্ছে সোম। সোম এমন একটি রস, যে রস পান করে দেবতারা প্রচণ্ড বলশালী হয়, নিজের যৌবনকে অটুট করে ধরে রাখে। তো এই নক্ষত্র অবস্থান করছে, এবং এই নক্ষত্রে ভালো মন্দ সবই বলেছিলাম, যে একটা বিশ্বাসঘাতকতাও থাকবে এই নক্ষত্রে, এবং দুরন্ত গতিবেগও থাকবে। অর্থাৎ যোগাযোগ জিনিসটা এখান থেকেও বোঝা যাচ্ছে, মৃগশিরা থেকে। তো এবার রাহু চলে আসলো সপ্তম ঘরে।
তো রাহু তো দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে অবস্থান করছে। আবার রাহু থেকেও কানেকশন জিনিসটা বোঝা যায়, যোগাযোগ জিনিসটা, পরিবর্তন জিনিসটা, এগুলো কিন্তু রাহু থেকে বোঝা হয়। আর কলিযুগের রাজাই হচ্ছে রাহু, যার রাহু ভালো থাকে সব দিকই ভালো। রাহু যদি কারোর জন্মছকে ভালো অবস্থায় থাকে তাহলে সেই জাতক কিংবা জাতিকারা অদ্ভুত হয়ে যায় সব দিক থেকে। এবং রাহুর উপর যদি কোনো আবার শুভ গ্রহের দৃষ্টি বোঝে তাহলে তো আরও অদ্ভুত হয়ে যায়, যথেষ্ট মান সম্মান যথেষ্ট লাভ করে। তো রাহুর এই যে সপ্তম ঘরে অবস্থান, এই অবস্থান কিন্তু অনেক কিছু বুঝাচ্ছে সিংহ রাশিকে, সেটা কিন্তু বুঝতে হবে ভালো মতন করে যে রাহু কি বুঝাচ্ছে এখানটাতে, কি করাবে এবং কি কোন দিক থেকে সাবধানে থাকতে হবে, এগুলো কিন্তু সব কিছু মেনটেন করতে হবে। কারণ এই তিনটি গ্রহ তার সাথে কেতু সব থেকে বেশি সময় ধরে অবস্থান করে একটি রাশির উপর, এদের প্রভাব থাকে মানব সমাজে, বিশেষভাবে প্রভাব থাকে। তো রাহু যে কোণটাতে অবস্থান করছে সেই কোণটা হচ্ছে কি কাম ত্রিকোণ। কাম ত্রিকোণে অবস্থান করছে রাহু, অর্থাৎ কাম কথার অর্থটা কি মনের ইচ্ছা বাসনা। তাহলে এই সময়কালে মনের ইচ্ছা বাসনা যথেষ্ট পূরণ হবে। যে নক্ষত্র পূর্বা ভাদ্রপদে থাকছে তার অধিপতি দেবগুরু বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতিও কাম ত্রিকোণে অবস্থান করছে, এবং শনি অবস্থান করছে আবার মোক্ষ ত্রিকোণে। আর তার সাথে গিয়ে শনি অবস্থান করছে অষ্টম ঘরে, গভীর জ্ঞান, ডিপ নলেজ, এগুলো যে এই ঘরটাতে অবস্থান করছে শনি। তাহলে রাহুর এই অবস্থানে শনি যথেষ্ট বলবান হচ্ছে, এবং রাহুও যথেষ্ট বলবান, এবং রাহু যে নক্ষত্র অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতিকেও প্রভাবিত করবে, এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও পড়ছে রাহুর উপর। তাহলে দেবগুরু বৃহস্পতির যে জ্ঞানের আলো, সেই জ্ঞানের আলো কিন্তু রাহু পাচ্ছে, অর্থাৎ রাহু যথেষ্ট এই পজিশনে থেকে যথেষ্ট শুভ ফলই দিবে এবং দেওয়ার চেষ্টা করবে। তবে রাহু একটি যেহেতু পাপী গ্রহ, এর কিছু না কিছু একটা পাপ প্রভাব থাকবে। পূর্বা ভাদ্রপদ নক্ষত্র একটা খুবই সৌভাগ্যশালী নক্ষত্র। এই নক্ষত্রে রাহুর অবস্থান, শনি অবস্থান করছে অষ্টম ঘরে, শনির তৃতীয় দৃষ্টি পড়ছে কর্মের ঘরে, রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে লাভের ঘরে, সপ্তম দৃষ্টি পড়ছে রাশির উপর, এবং নবম দৃষ্টি পড়ছে যোগাযোগের ঘরে। তাহলে রাহু কিন্তু একই যোগাযোগ, তারপর আবার যোগাযোগের ঘরে পড়ছে। অর্থাৎ এই সময়কালে বিশেষভাবে এই সিংহ রাশির যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। কিংবা সপ্তম ঘর হচ্ছে কি ব্যবসা বাণিজ্যের ঘর, রোজগারের আয় ইনকামের ঘর। তো এই সময়কালে প্রত্যেকটি ক্ষেত্রে সিংহ রাশি যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বিশেষ ভালো হতে যাচ্ছে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে, সমাজে খুবই পরিচিতি জিনিসটা বেড়ে যাবে, বড় বড় লোকদের সাথে উঠা বসা হবে, সেরকম কর্মক্ষেত্রে বড় বড় অফার পাওয়ার সম্ভাবনা থাকছে, এবং তার সাথে থাকছে হচ্ছে চুক্তি, যে কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা থাকছে কর্মক্ষেত্রে। কিন্তু কর্ম যে কোনো করতে গেলে সেই কর্মকে আবার ভেবে চিন্তেও নিতে হবে, কারণ শনি যে অষ্টম ঘরে অবস্থান করছে সেটা কিন্তু শনি বুঝাচ্ছে যে তুমি রাহু কর্ম যোগাবে, একটা অ্যাম্বিশন দিবে, যেহেতু রাশির উপর দৃষ্টি, যে এগিয়ে চলো, স্বপ্ন দেখাবে যে তোমার দ্বারা হবে, তুমি পারবা করতে, এইভাবে চলো, এগিয়ে চলো। আর শনি কি বলছে, শনি এখানটাতে থেকে বলছে ধৈর্য ধরে তোমাকে কাজ করতে হবে, যেখানটাতে লেখাপড়ির প্রয়োজন হচ্ছে সেই লেখাপড়ি তোমাকে করতে হবে। আর দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করছে, তাহলে লাভের কিন্তু একাধিক রাস্তা থাকবে। দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করছে, এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রাহুর উপর থাকছে, এবং যে নক্ষত্র অবস্থান করছে মৃগশিরা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি, এটাও কিন্তু বুঝাচ্ছে যে তোমার কিন্তু বিশ্বাসঘাতকতা হওয়ার সম্ভাবনাও থাকছে। অতএব কাগজপত্র তোমাকে অবশ্যই মেনটেন করতে হবে। এবং রাহু থেকে কিন্তু এই জিনিসটাও বুঝে আসছে যে রাহু যেরকম ধোকাদারি শিখায় সেরকম কিন্তু আবার ধোকাদারিও খায়, ধোকা যদি কোথাও দিতে হয় তো সেই জিনিসটা কিন্তু রাহুও শিখাবে, আবার ধোকা খাওয়া সেটাও কিন্তু রাহু করাবে, এরকম কিন্তু রাহু করায়। কারণ রাশিকে কিন্তু বিশেষভাবে প্রভাবিত করে দিবে, রাশির উপর রাহুর দৃষ্টি থাকছে, এবং দেবগুরু বৃহস্পতির আবার দৃষ্টি থাকছে এই রাহুর উপরে। তাহলে কি হচ্ছে, রাশি কিন্তু অত্যধিক চতুর চালাক হয়ে যাবে, এমন একটা পজিশন হবে যে শর্টকাট পদ্ধতি, যোগাযোগ ব্যবস্থা, যে আমি এদিক দিয়ে কেন যাব, এদিক থেকে দূর হচ্ছে, আরও শর্টকাট রাস্তা নিয়ে নিলাম। তো এইগুলোও কিন্তু উঠে আসবে এই সময়, কারণ রাহু কিন্তু রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে এই সময়। এবার যেহেতু পূর্বা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, শুভ নক্ষত্র, জ্ঞানী নক্ষত্র, সৌভাগ্যশালী নক্ষত্র, অতএব এই সময়কালে ভাগ্যও কিন্তু সাথে সাথে চলতে থাকবে। শনি কর্মের ঘরে তার তৃতীয় দৃষ্টি পড়ছে, শনি অষ্টম ঘরে অবস্থান করছে, এখানে সংঘর্ষ জিনিসটা দিবে, কিন্তু
একাধিক লাভও পাবে সেই কাজগুলোতে। লাভের কিন্তু রাস্তা সবসময় থাকবে, সংঘর্ষ যেরকম হবে সেরকম লাভ জিনিসটা পাবে এই সিংহ রাশি এই সময়কালে, এবং একাধিক উপায় পাবে, একাধিক অ্যাম্বিশন পাবে, নতুন নতুন বুদ্ধি পাবে, নতুন নতুন চিন্তাধারা পাবে, নিজের কাজকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে সেগুলো সমস্ত কিছু পাবে। কারণ রাহু যে ঘরে অবস্থান করছে রাশির উপর তার দৃষ্টি থাকছে, যোগাযোগ ক্ষমতার ব্যাপক উন্নতি ঘটাবে, প্রতিভা জিনিসটা উঠে চলে আসবে সমাজের সামনে যে এই ব্যক্তি ওই কাজের জন্য বিখ্যাত। 22শে নভেম্বর পর্যন্ত এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রেই থাকছে রাহু। এই সময়কালে ফ্যামিলির দিক থেকে কোনো কাজ যদি পিছিয়ে পড়ে থাকে, যে কাজগুলো বিগত দিনে হচ্ছিল না সেই কাজগুলোকে এগিয়ে নিয়ে চলে যাবে এই রাহু, নতুন পথ দেখাবে, দিশা দেখাবে, যে কাজগুলো বিগত দিনে হচ্ছিল না। কারণ যে দৃষ্টিগুলো পড়ছে, যে ত্রিকোণটা জেগেছে, তাতে কিন্তু বড় ভাই বোনদের সাথে সম্পর্ক জিনিসটা উঠে আসছে, আবার ছোট ভাই বোনদের সাথেও সম্পর্ক জিনিসটা উঠে আসছে। অর্থাৎ যে জিনিসটা বিগত দিনে ধামাচাপা হয়ে গেছিল, রাহুর সেই জায়গাটাতে এসে সেই জিনিসটাকে উন্মুক্ত করে দিবে। যে কোনো একটা বিবাদিত সম্পত্তি ছিল, বহুদিন ধরে ধামাচাপা পড়েছিল, ওটার কাজ হচ্ছিল না, এবার সেই কাজটাও কিন্তু হবে। নতুন রাস্তা, নতুন বুদ্ধি, নতুন চিন্তাধারা এই সময় কিন্তু পাচ্ছে এই সিংহ রাশি। তার মধ্যে আবার বিশেষভাবে প্রভাবিত হবে যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময়কালে রাহুর দশা, রাহুর অন্তর্দশা, রাহুর প্রত্যন্তর দশা এগুলো চলছে যাদের, তারা কিন্তু বিশেষভাবে প্রভাবিত হবে রাহুর মহাদশাতে, রাহুর এই অবস্থানে। রাহু বৃষ রাশিতে উচ্চ হয়ে যায় এবং মিথুন রাশিকে নিজের রাশিভাবে, মূল ত্রিকোণ রাশি কিন্তু এই মিথুন রাশি, তো নিজের ওই ত্রিকোণের সাথে নবম পঞ্চম যোগ হচ্ছে, আর বৃষ রাশির সাথে কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে। অর্থাৎ খুবই একটা ভালো রাহুর অবস্থান হতে যাচ্ছে এই সপ্তম ঘরে, এবং দেবগুরু বৃহস্পতির সাথে নবম পঞ্চম যোগ, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রাহুর উপর। তবে রাহু পাপী গ্রহ এখানটাতে যে অবস্থান করছে সপ্তম ঘরে, সব দিক থেকে ভালো, ব্যবসা বাণিজ্যের উন্নতি দিবে, আইন কামের একাধিক রাস্তা দিবে, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি দিবে, যেই কর্মে যুক্ত থাকুক সেই কর্মে সফলতা দিবে, বুদ্ধি টুদ্ধি সবই দিবে। কিন্তু সব থেকে এখানটাতে খারাপ জিনিসটা করে দেয়, সেটা হচ্ছে দাম্পত্য জীবন। দাম্পত্য জীবনকে নিয়ে খুবই অশান্তিতে ফেলে দেয়, একটা ভ্রম তৈরি করে দিবে, সন্দেহ জিনিসটা নিয়ে চলে আসবে। এবং এই যে দাম্পত্য জীবনের ঘর যেটা হচ্ছে কুম্ভ রাশি, তার অধিপতি তো এখন অষ্টম ঘরে অবস্থান করছে। অর্থাৎ রাহুর এই অবস্থানে তার পাপ প্রভাবটা পড়ে যাবে সংসারের উপর। যে জীবনসাথীর সাথে একটা মনোমালিন্য হোক, একটা অশান্তির পরিবেশ তৈরি হোক, কিংবা জীবনসাথীর শরীর স্বাস্থ্যের দিকে মানে কোনো অসুখ বিসুখ হোক, এই সমস্ত জিনিসগুলো কিন্তু হবে রাহুর এই পাপ প্রভাবে। তবে যেহেতু গুরুর দৃষ্টি পড়ছে, গুরুর নক্ষত্রে অবস্থান করছে, এর সমাধানও হবে। কিন্তু এই সমস্যার অবশ্যই ফেস করতে হবে এই সিংহ রাশিকে। সপ্তম ঘর হচ্ছে পার্টনারশিপের ঘর। এই সময়কালে দেখে শুনে পার্টনারশিপের মধ্যে নিজেদের সম্পর্ক ঠিক করে রাখতে হবে। যে কোনো কাজ যেখানটাতে কাগজপত্র প্রয়োজন রয়েছে, চুক্তির প্রয়োজন রয়েছে, এই সমস্ত কাজগুলোকে যথেষ্ট ঠিক মতন করতে হবে। আবার রাহু শনিকেও বিশেষভাবে প্রভাবিত করবে। শনি তো অষ্টম ঘরে অবস্থান করছে, তার দৃষ্টি কর্মের ঘরে থাকছে। অতএব এই গোপন ঘরে যারা গোপন কার্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সাবধানে থাকতে হবে। যে কোনো গোপন জিনিস সবার সামনে উন্মুক্ত হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এই সময়। অতএব এদিক থেকে বিশেষ সাবধান। টাকা পয়সার ব্যাপারে যথেষ্ট সাবধান। যাকে বিশ্বাস করা হচ্ছে বিশ্বাসঘাতকতা হতে পারে, কারণ দেবগুরু বৃহস্পতি তো মৃগশিরা নক্ষত্র অবস্থান করছে। জুন মাসের 13 তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি মৃগশিরাতে থাকবে, তারপরে আদ্রা নক্ষত্রে চলে আসবে, সেটা হচ্ছে রাহুর নক্ষত্র, তখন আবার অন্যরকম আলোচনা। কিন্তু এই যে 13ই জুন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে থাকছে। অতএব গোপন জিনিস গোপনে রাখার চেষ্টা করতে হবে, বিশ্বাসঘাতকতা হওয়ার সম্ভাবনা থাকবে। সপ্তম ঘরে রাহুর এই অবস্থান, সন্দেহ জিনিসটাও বিশেষভাবে উঠে আসছে এই সময়কালে। সন্দেহ করবে জাতক কিংবা জাতিকা যাদের সিংহ রাশি। দাম্পত্য জীবনে এটা বিশেষ করে হবে। পার্টনারশিপ লাইনে যারা ব্যবসা বাণিজ্য করছেন এই জায়গাটাতেও এই জিনিসটা দেখা দিবে। তবে ইনকামের রাস্তা প্রশস্ত হবে, আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে, যোগাযোগ জিনিসটাও বৃদ্ধি পাবে, এগুলো কিন্তু হবে। যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন, তারপরে মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন, এই সমস্ত কাজ যথেষ্ট ভালো হবে। কথাবাচক হিসাবে যারা কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। বিদেশে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে। শিক্ষার দিক থেকে অনেক উন্নতির যোগ রয়েছে। যারা গভীর বিদ্যার সাথে যুক্ত রয়েছেন, রিসার্চ জাতীয় বিদ্যার সাথে বিশেষ করে যুক্ত রয়েছেন,
তাদের জন্য যথেষ্ট ভালো, গবেষণা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো, যারা সফটওয়্যারের কাজের সাথে যুক্ত রয়েছেন, এআই, কম্পিউটার, মোবাইল, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে। রোজগারের কম্পিটিশনেও যথেষ্ট এগিয়ে থাকবে, কারণ শনি হচ্ছে আবার ষষ্ঠ ঘরের অধিপতি। শনি ষষ্ঠ ঘরের অধিপতি, সপ্তম ঘরের অধিপতি, অষ্টম ঘরে অবস্থান করছে, তার রাশিতেই আবার শনি অবস্থান করছে। অতএব বিপরীত থেকে বিপরীত পরিস্থিতিতেও রেজাল্ট যতটা ভালো, মানে অনেকটাই ভালো পাবে, কিন্তু সংঘর্ষ জীবনে অবশ্যই থাকবে। যত সংঘর্ষ করবে তত লাভের মুখ দেখতে পাবে, কিন্তু প্রত্যেকটা কাজ হিসাব মেনটেন করে চলতে হবে। এবং বিশ্বাস কিন্তু এ সময় কাউকে করা যাবে না। বিশেষ ব্যাপারে নিজের গোপন যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোকে গোপনের মধ্যেই রাখতে হবে। এইসব যে সমস্ত জায়গায় গোপনের প্রয়োজন রয়েছে, গোপনীয়তার, এই সময়কালে কারো অথরাইজ নেওয়া যাবে না, কারো দায়িত্ব নেওয়া যাবে না। পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে অবস্থানগত রাহু অনেক ভালো ফল দিবে এই সিংহ রাশিকে। শুধু নিজেদের দাম্পত্য জীবন, নিজেদের পার্টনারশিপের জায়গাটাকে যথেষ্ট মেনটেন করেই চলতে হবে। এইটুকু, এই কোমল জায়গাটাকে, এই নরম জায়গাটাকে আশা করছি সবাই মেনটেন করবে, তাহলে যথেষ্ট ভালো ফল পাবে এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। এই সময়কালে কোন দিক থেকে বিশেষ সাবধানে থাকবে? নিজের মুখের বাণীর দিকে যথেষ্ট সাবধানে থাকতে হবে। সামনে থাকা ব্যক্তি যেন অসন্তুষ্ট না হয়, এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। প্রশাসনিক ঝুটঝামেলায় কোনোভাবে জড়ানো যাবে না, সেদিক থেকে দূরে থাকতে হবে। বিশ্বাস জিনিস এই সময় করা যাবে না, যাকে বিশ্বাস করা যাবে সেই কিন্তু বিশ্বাসঘাতকতা করবে, এই দিক থেকে যথেষ্ট দূরে থাকতে হবে। সংঘর্ষকে দেখে ভয় পাওয়া যাবে না, জীবনী সংগ্রাম, অতএব সংগ্রাম অবশ্যই করতে হবে এবং তাতে কিন্তু যথেষ্ট সফলও হবে। শর্টকাট পদ্ধতি বা বেআইনি পদ্ধতি কোনো সময় করা যাবে না এই গোচরকালে, কারণ শনি কিন্তু অষ্টম ঘরে অবস্থান করছে, তার তৃতীয় দৃষ্টি কর্মের ঘরে পড়ছে। অতএব এদিক থেকে সাবধান, এবং কর্মক্ষেত্রে কিন্তু কাউকে ঠকানো যাবে না, তাহলে কিন্তু অসুবিধায় পড়তে হবে সিংহ রাশিকে। এবং তার সাথে মনের মধ্যে ক্রোধ, জেদ, ইগো, অহংকার, এই জিনিসগুলোও নিয়ে আসা যাবে না, কারণ কিন্তু রাহুর এই প্রভাবটাও থাকবে রাশির উপরে। এই সময়কালে সিংহ রাশি কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এছাড়া যারা গুরুর দীক্ষা নেননি তারা অবশ্যই গুরুর দীক্ষা নেবেন, কারণ রাহুর বিপরীতে কেতু অবস্থান করে। কেতুই কিন্তু রাহুর ব্যালেন্স ঠিক করে, আর যদি কেতু খারাপ হয়ে যায় তাহলে গুরুকে ঠিক করতে হয়। অতএব গুরুর দীক্ষা প্রয়োজন রয়েছে সিংহ রাশির ক্ষেত্রে, কারণ গুরু লাভের ঘরে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে কারক গ্রহ, লাভের ঘরে অবস্থান করছে, এরপরে উচ্চ ঘরে অবস্থান করবে, এক সময় আবার রাশির উপর আসবে। অতএব যারা গুরুর দীক্ষা নেননি তারা অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। এবং গুরুর দৃষ্টি রাহুর উপরে থাকছে, যেরকম তারপরে আবার রাশি পরিবর্তন করবে তখন শনির উপর দৃষ্টি আসবে। অর্থাৎ শনি রাহুর যে কালো ছায়া, কালো প্রভাব, এটা কিন্তু অনেকটা দূর হবে দেবগুরু বৃহস্পতির জ্ঞানের আলোতে, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে। অতএব যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। এছাড়া যারা রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তাদের কিছু না কিছু দিয়ে সাহায্য করবেন, হেল্প করবেন, তাদের পাশে দাঁড়াবেন। তাদের সন্তানদের কিছু না কিছু দিয়ে সাহায্য করবেন যারা শিক্ষার সাথে জড়িত রয়েছেন। কোনো গরিব লোককে ইলেকট্রিকের জিনিস দিয়ে সাহায্য করবেন, এতেও যথেষ্ট ভালো হয়। মা ভগবতী মার পূজা করবেন, প্রতি শুক্রবার করে লাল পুষ্প অর্পণ করবেন মা ভগবতী মাকে, যথেষ্ট ভালো রেজাল্ট দেয়। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম সিংহ রাশি সম্পর্কে। যদি আলোচনা সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এইরকম আরও ভিডিও আপলোড দেওয়া হবে আগামী দিনে। যারা জ্যোতিষী বিষয়কে বেশি ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড যারা, আশা করছি তাদের জন্য যথেষ্ট ভালো হবে। আর এটা অবশ্যই মনে রাখবেন, এই চ্যানেলের নক্ষত্রকে নিয়েই বেশি আলোচনা করা হয়। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।